भाई धनपत जी ने बड़ा क्रिटिकल एनालिसिस मैक्रो इकोनॉमिक एस्पेक्ट जो हमारा यूनियन बजट का था उसकी रखी, और कुछ जो पॉइंट्स भी थे अलार्मिंग पर्टिकुलरली फॉर फॉरेक्स मैटर्स, ट्रेड बैलेंस, इंपोर्ट एंड एक्सपोर्ट फिगर्स, एफडीए विच इज नाउ गोइंग टू इन्वेलप इन द ईयर्स टू कम, ये किस तरीके से टैकल हो पाएगी इस पर हमें चर्चा करना है। और मैं अब हमारे गेस्ट स्पीकर प्रोफेसर अजय प्रताप सिंह, तो मैं अब हमारे जो प्रमुख वक्ता हैं आज के, डॉक्टर अशोक कुमार लहिरी जो मेंबर ऑफ वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली हैं और फॉर्मर चीफ इकोनॉमिक एडवाइजर टू गवर्नमेंट ऑफ इंडिया, उनसे सादर अनुरोध करूंगा कि वो अपना एड्रेस दें। মিত্রা ঘোষ জাতীয় পাঠাগারের ডিরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং, ধনপত রাম আগরওয়ালজি সহকর্মী এবং ব্যাস, প্রথমেই বলি আমি বাংলায় বলছি এই কারণে কারণ এখানে ব্যাসজি আর ধনপতজির হিন্দি বলার পর আমার হিন্দি আপনাদের পছন্দ হবে, বলতে পারি। আর দ্বিতীয়ত আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের জিজ্ঞেস যদি করি আপনারা বলবেন আমরা মারোয়ারি, আমি কিন্তু গালাগাল দিয়েছি মারোয়ারি, কবেকার মারোয়ারি, 3-4 পুরুষ তো হয়ে গেছে। আমার হিন্দির থেকে আপনাদের বাংলা অনেক ভালো, কারণ ইংরেজিতে না বলে আমি বাংলায় বলছি। সবাই বাঙালি 100%। যদি জিজ্ঞেস করেন সবার জন্ম হয়েছে কিংবা স্বদেশী জাগরণ মঞ্চ, বড়বাজার লাইব্রেরি এবং বিবিডি বাগ প্রফেশনালস অ্যাসোসিয়েশনকে আমার অনেক ধন্যবাদ। আয়োজকরা যেটা করেছেন, একটা বিষয়ের মধ্যে 3টে উপবিষয় ঢুকিয়ে দিয়েছেন। কি কি 3টে উপবিষয়? স্বদেশী অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় বাজেট এবং তৃতীয় হচ্ছে বিকশিত ভারত। এই 3টের ওপরই কয়েক ঘন্টা আলোচনা করা যায়। তা আমি যেটা করব, সময়ের অভাবের জন্য 3টেতেই একটু একটু বলব। তো প্রথম স্বদেশী অর্থনীতি। স্বদেশী অর্থনীতিতে আমি এই পরিণত বয়সে একটু ইতিহাস পড়তে শুরু করেছি একটু একটু, তাতে যত পড়ি তত আশ্চর্য হই। আপনারা জানেন যে শুধুমাত্র 550 বছর আগে, বেশি দিন আগে নয়, 1498 সালের 20শে মে ইউরোপের পর্তুগাল থেকে ভাস্কো ডা গামা 4টে জাহাজ নিয়ে এসেছিল কেরালা উপকূলে, কোজিকোডের কাছে একটা কাপ্পাডু বলে জায়গায়। তখন জামোরিন সাহেব সে সময় তার দ্বিতীয় রাজধানী প্রণালীতে অবস্থান করছিলেন। বিদেশি লোক এসছে, উনি এলেন, খুব অভ্যর্থনা হলো, ঢাকঢোল বাজলো, সব হলো। তারপর ভাস্কো ডা গামা উপহার দিল জামোরিন। উপহারের মধ্যে ছিল 4টে লাল রঙের চাদর, 6টি টুপি, 4টি প্রবালের ডাল কোরালস, 12টা আলমাসারেস জিনিসটা কি আমি জানি না, খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। 7টি পেতলের পাত্র সহ একটি বাক্স, 1 সিন্দুক চিনি, 2টি পিপে তেল এবং 1 পিপে মধু। জামোরিনের লোকরা খুব আশ্চর্য হলো, এ কি ধরনের উপহার, সোনার উপর কিছুই নেই। খুব দুঃখ পেল, মানে আর জামোরিন বেশি খাতির করেনি ভাস্কো ডা গামাকে, কি ধরনের জিনিস এনেছ। তো এখন এই সমস্যাটা বহুদিন ধরে ছিল। এই সমস্যাটা ছিল যে আসতো সব ব্যবসায়ীরা,
জিনিস কিনতে ভারতবর্ষ থেকে, কিন্তু বিক্রি হবে এরকম জিনিস ওদের কাছে থাকছে না। তো আমি আপনার কাছ থেকে জিনিস কিনলাম, আপনি আমার কিছুই কিনলেন না, মেটাতে হবে তো, তাতে সোনা রূপো দিয়ে মেটাতে হবে। তো এই যে বিপুল সোনা রূপোর ভান্ডার, আপনারা দেখেছেন কেরলের উপকূলবর্তী তিরুবনন্তপুরমে পদ্মনাভ স্বামীজির মন্দিরে যে প্রচুর সোনা রূপো পাওয়া গেছে। এখন বুঝতে পারছেন কোথা থেকে এসছে। ওই এরা আসতো, ব্যবসায়ীরা আসতো, কিনতো জিনিস, সোনা রূপো দিত, সেই সোনা রূপোই আমাদের ছিল। এবং আরো যেটা আশ্চর্য হলাম, ভারতবর্ষে সোনা কোনোদিনই বেশি উৎপাদন হয়নি, সোনা সব বাইরে থেকে এসছে। তা একটা রক্ষণশীল অনুমান অনুযায়ী ভারতে ব্যক্তিগত মালিকানাধীন, আপনার স্ত্রীর কাছে, আমার বোনের কাছে, সোনার পরিমাণ 18,000 টন, যা ইতিহাসে উত্তোলিত মোট সোনা যা খনি থেকে বার করা হয়েছে তার 10% সামান্য কম। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সোনার ভান্ডার আছে তার থেকে বেশি। 77 খ্রিস্টাব্দে গ্লিনি দ্য এল্ডার ভারতকে আখ্যা দিয়েছিলেন যে বিশ্বের সোনার ভান্ডার, দি সিঙ্ক অফ দি ওয়ার্ল্ডস গোল্ড। যে সোনাই ভারতবর্ষে আসে ভারতবর্ষে থেকে যায়, জিনিস কিনে নিয়ে যায়, তো সোনা দেয় ভারতবর্ষ নিয়ে যায়। সপ্তদশ শতকে মুঘল দরবারে অবস্থানকারী ফরাসি চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ার মন্তব্য করেছিলেন, এটা লক্ষ্য করা উচিত যে সোনা ও রূপো পৃথিবীর অন্যান্য সব অঞ্চলের প্রচলনের পর শেষ পর্যন্ত ক্রমে এসে হিন্দুস্তানি শোষিত। তার মানে কি অবস্থা ছিল, আমরা রপ্তানি করতাম, আমদানি প্রায় কিছুই করতাম না, তো ব্যালেন্স অফ পেমেন্ট সেটেল করতে হবে, তাতে গোল্ড আসত। তো এখন শুধু সোনা, মানে এই ব্যবসা জিনিসের, আমাদের জিনিসপত্রের মান ভালো ছিল, জিনিসপত্র প্রচুর পরিমাণে ছিল এবং সেটা পৃথিবীর লোক কিনত। আমরা আমদানি বিশেষ কিছু করতাম না, তাতে এই 18,000 টন সোনা। তো শুধু এই সোনা এবং ব্যবসার ব্যাপারে নয়, মৌর্য সাম্রাজ্যের আমলে মগধের যে অবস্থা ছিল, তার রাজধানী, ঐতিহাসিকরা লিখে গেছেন ইউরোপ আমেরিকা ওরকম, আমেরিকা তখন নেই প্রায়, আচ্ছা ইউরোপে ওরকম শহর ছিল না। আমাদের একসময় ঐতিহ্য ছিল, তারপর অধঃপতন শুরু হলো গত 400-500 বছরে, বিশেষ করে মুঘল সাম্রাজ্যের শেষের দিকে, ইংরেজ এলে আরো হলো, তারপর তো কি অবস্থা আপনারা জানেন। তার মধ্যেই আপনাদের সবারই জন্ম বোধহয় স্বাধীনতার পরে, আমার মতো, কিন্তু স্বাধীনতার সময়কার জিনিস আমরা জানি, কারণ খুব ছোট ছিলাম, 50-এর 5-এর দশকে মোটামুটি জানা আছে কি অবস্থা ছিল। তো সেই যে আমরা মিস করে গেছি কি, ইংল্যান্ডে শিল্প বিপ্লব এলো, ইউরোপে শিল্প বিপ্লব এলো, আমাদের এলো না, আমাদের লেখাপড়া শিখতে দিল না ইংরেজরা, ওরা আমাদের রপ্তানির ওপর শুল্ক লাগালো, অনেকটা ট্রাম্পের মতো, কিন্তু আমরা যা আনবো তার উপর কোনো শুল্ক নেই। তার ফলে ওই লেভেল প্লেইং ফিল্ডটা থাকলো না। তো আমরা একটা উন্নত দেশ ছিলাম। অ্যাঙ্গাস ম্যাডিসনের যদি হিসেব দেখেন, 1500 সালেও পৃথিবীর সবচেয়ে দুটো উন্নত দেশ ছিল ভারত আর চীন, সেখান থেকে আমরা পড়ে গেলাম অনুন্নত দেশে। এই মুহূর্তে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে শুধু ইংরেজরা এলো আমাদের শোষণ করলো, এ কথা বলে লাভ নেই। আমি এ কথা একবারও বলছি না যে আমাদের নিজেদের কোনো দোষ ছিল না। আমরা জাতিভেদ করে সমাজকে বিভক্ত করেছিলাম, আমরা কালাপানি নিষেধাজ্ঞার মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলাম, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানে কি উন্নতি হয়েছে সে খবর জানাটা অপ্রয়োজনীয় মনে করেছিলাম। আমরা সব জানি, আমাদের কিচ্ছু জানার নেই।
আর কয়েক হাজার বিদেশি এসে আমাদের কয়েক কোটি লোককে পরাধীন করে ফেললো। এইটি তো সবচেয়ে বড় দোষের প্রমাণ। আমাদের পূর্বপুরুষরা কি করছিল? তো তাহলেও মানে আমাদের দোষ তো ছিলই। তাহলে কথা মনে হয় যে বিদেশিরা রাজত্ব না করে যদি আমাদের নিজেদের রাজত্ব, হয়তো কোনো কেউ একটা চেষ্টা করত আমাদের যে দোষগুলি আছে সেগুলো শুধরোবার। তো আমরা এতক্ষণ স্বদেশী রাজনীতি বলতে দেশের রাজনীতির কথা বলেছি, কিন্তু স্বদেশী রাজনীতি বলতে সেটা আমরা বোধহয় বোঝাই না। আমরা আলোচনা করি ওই স্বদেশী আন্দোলন যেটা হয়েছিল, বিশেষত 1905-এ যখন বঙ্গভঙ্গ হলো, তখন এই আন্দোলনে ভারতে ইংল্যান্ডের মসনদ নড়ে গিয়েছিল। কি করা হলো? স্বদেশী আন্দোলনের শুরু 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে। কি পন্থা অবলম্বন করলেন? যে সব বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী দ্রব্যের উৎপাদন এবং কনজামশন বা ব্যবহার বিপুলভাবে সফল হলো। 1911 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ রদ করতে হলো, এত বড় আন্দোলন হলো। তো পরাধীন ভারতে যে স্বদেশী আন্দোলন হয়েছিল, স্বাধীন ভারতে কি সেই স্বদেশী আন্দোলনই চলবে, না তার কোনো তফাৎ হয়? আমাদের তো এখন বিদেশি জিনিস পুড়িয়ে দেওয়ার দরকার নেই, আমাদেরই রাজত্ব। শুল্ক লাগান, বন্ধ হয়ে যাবে। জ্বালানোর কি দরকার? পয়সা দিয়ে আমদানি করে এনে জ্বালিয়ে দিলাম। কোনো ব্যবসায়ীর একটা দোকানে আছে, প্রয়োজন নেই, তা করছিও না আমরা। তারপর দ্বিতীয়ত, যে কিছুই আনবো না, আমদানি করব না, তা তো চলবে না। কারণ পেট্রোলিয়াম আমাদের প্রয়োজন, রেয়ার আর্থ প্রয়োজন, কিছু কিছু যন্ত্রপাতি প্রয়োজন, ওগুলো তো আমাদের আমদানি করতে হবে। আমদানি না করে কোনো উপায় নেই, নিজেদের জন্য আমদানি করতে হবে। তৃতীয়ত, আমরা নিজেদেরই ইতিহাস থেকে শিখেছি, দেশটাকে উন্নত করার জন্য একটা শুল্কের প্রাচীর তৈরি করে দিলাম যে কিচ্ছু আসতে দেব না। 1991 সাল অব্দি তাই করেছিলাম। লাইসেন্স পারমিট রাজ, প্রচুর ট্যাক্স, ট্যারিফ, কিছু হয়নি। 1991 সালে যখন সংস্কার এলো, রিফর্ম এলো নরসিংহ রাওয়ের রাজত্বে, তখন মনে হলো গেল, কিছুই গেল না। আমি অনেক সময় ঠাট্টা করে বলি যে আমাদের ব্যবসায়ীরা খুব চালাক, শিল্পপতিরাও খুব চালাক। বেশ তো আছি, কি দরকার উন্নয়নের? যা বিক্রি হচ্ছে তো হচ্ছে। যখনই ভয় দেখানো হবে যে এবার জিনিস আসবে বাইরের থেকে, তখনই টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হবে, দাম কমবে। এখন তো আমার মনে আছে, আমি যখন দিল্লিতে বাড়ি বানালাম গুরগাঁওয়ে, তখন পয়সা কুড়ির অভাব ছিল একটু। তো আমি ওই ভগীরথ প্যালেস বলে চাঁদনি চকের জায়গায় আছে, ওখানে গিয়ে সস্তার চীনা লাইট কিনে নিয়ে এলাম। হায় ভগবান, সেই চীনা লাইট 6 মাসের মধ্যেই খারাপ হয়ে গেল, আমার ভারতীয় লাইট কিনতে হলো। সুতরাং এ সম্ভব এটা করা। তো এখন এ কথা অনস্বীকার্য যে কতগুলো সেক্টর আছে, যেমন কৃষি, সেখানে বহু ছোট ছোট চাষি, তারা কোনো নতুন পদ্ধতিও করেনি, তারা সেই তাদের মূলধনও নেই, তারা ছোট ছোট জমিতে চাষবাস করছে, জিনিস বানাচ্ছে। তো ওদের যদি আপনি বিদেশি কম্পিটিশনে ছেড়ে দিতে চান, ওরা পারবে না, তাদের সময় দেওয়া দরকার। কিন্তু উন্নয়ন ওদের করতেই হবে, যাতে ওরা একদিন অন্য দেশের সঙ্গে কম্পিট করে করতে পারে। তা আমার মনে হয় স্বদেশী মানে অটার্কি কথাটা ব্যবহার হয় স্বনির্ভর। স্বনির্ভরের দুটো উদাহরণ বোধহয় আমি জানি। একটা রোমানিয়ায় চচেস্কুনা সাহেবের নাম মনে আছে, যাকে সেই ওর নিজের প্রাসাদের সামনেই গুলি করে মারল কমিউনিজম যখন গেল। আর একটা ব্রহ্মদেশ, যেটাকে আমরা মিয়ানমার বলি এখন,
সেটাও মাঝে ঠিক করেছিল কিচ্ছু আমদানিও করবে না, রপ্তানিও করবে না। সর্বনাশ হয়ে গেছে। দরজা জানলা খুলে দিতে হবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এর মধ্যে দুটো জিনিস ধনপতজি, কয়েকটা জিনিস ধনপতজি এমফাসাইজ করেছেন, ওটা একদম ঠিক। একটা হচ্ছে R&D, গবেষণা। আমাদের দেশে এই যে প্রাইভেট সেক্টরে কটা জিনিস তৈরি হচ্ছে নতুন। আইটি সেক্টরে দেখুন, আমি খুব ভালো জানি না, কিন্তু আইটি সেক্টরে এআই এর যে রেভলিউশন হচ্ছে আমাদের এখানে কটা হচ্ছে, মানে কাটিং এজ অফ টেকনোলজি, ওইটা আমি ধনপতজির সঙ্গে একদম একমত। একটু অসুবিধা হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ আইপিআর এর রেজিম যেটা আছে, আইপিআর এর রেজিমে আগে চীন যেটা করতো রিভার্স ইঞ্জিনিয়ারিং, একটা কলম বিদেশ থেকে নিয়ে এলেন, ওর ইঞ্জিনিয়াররা দেখছে কি করে কলম হয়েছে, ওই কলমটা দেখে টেকে একটা বানিয়ে ফেললো একটা কলম, ওই একই কলম তৈরি হয়ে গেল, কোনো রয়্যালটিও দিতে হলো না, কিছুই দিতে হলো না। এখন সেটা করাটা একটু অসুবিধে। তো দুটো জিনিসের কথা ধনপতজি বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো যদি ইতিহাস দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ওরা চিরকাল এফডিআই এনেছে ইউরোপ থেকে। তখন তো ইউরোপ উন্নত ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র অত উন্নত ছিল না। ওরা এফডিআই এনে ওখানে ইউরোপিয়ান ফ্যাক্টরিজ তৈরি করেছে। জাপান তাই করেছে, কোরিয়া করেছে। এফডিআই আমার কেমন মনে হয় অত ভয় পাবার কারণ নেই। কারণ কি, আপনার এফআইআই এ তফাৎ আছে। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করলাম আমি, আপনার কোম্পানিতে আমার টাকা যদি থাকতো লাগিয়ে দিলাম 10 লাখ টাকা, যেদিন দেখলাম কিনেছিলাম 127 টাকায়, সেটা 121 হয়ে গেছে, বিক্রি করে দিয়ে চলে গেলাম, ওই 6 টাকা ক্ষতি হলো, গেল। কিন্তু এফডিআই আনলাম, আপনার সঙ্গে মিলেমিশে ব্যবসা শুরু করলাম, ওখান থেকে বেরোনোটা অত সহজ নয়। আর এফডিআই এটা ভাবতে হবে, আমরা অনেক সময় ভুল করি যে যারা ইনভেস্ট করতে আসে তাদের যদি খুব নমস্কার বলি, রসগোল্লা খাওয়াই, প্রেজেন্ট দেই, তাইলে ওরা আসবে। ব্যবসা আসবে পয়সার লোভে। এফডিআই যারা আসছে তারা আসছে পয়সা করতে। তো যদি আমাদের দেশে এমন একটা পরিস্থিতি থাকে যেখানে সারা পৃথিবীর ব্যবসায়ীরা ভাববে বাহ চমৎকার জায়গা, এখানে ব্যবসা করে খাওয়া যাবে, আর ওরা তো ভ্যালু যেটা অ্যাডেড হবে এখানে, ধরুন 4টে তো ফ্যাক্টর আছে। একটা জমিটাও আমাদের, যারা কাজ করবে ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা আমাদের। ক্যাপিটালের কিছুটা আমাদের, কিছুটা ওদের। ক্ষতিটা কি? তো এ সম্বন্ধে আমি হয়তো একটু ব্যতিক্রমী কথা বললাম। এফডিআই সম্বন্ধে অত ভয়ের আমার মনে হয় কোনো কারণ নেই। বিশেষত ওই 1% 2% তো ওরা লাগাচ্ছে না। এফডিআই তো মোটামুটি কন্ট্রোলিং স্টেক নেবে, 26% নিয়ে নেবে। তো 26% নিলে তো গেল, রে ডুববেও আমার সঙ্গে, ভাসবেও আমার সঙ্গে। তখন তো প্রাণপণ চেষ্টা করবে। এবং অনেক কোম্পানি আছে ভারতবর্ষে যেগুলোতে এফডিআই রয়েছে এবং চমৎকার চলছে, এইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিজিনাস টেকনোলজি। ইন্ডিজিনাস টেকনোলজি সম্বন্ধে আমি বলবো, ওই অম্বর চরকায় ফিরে গিয়ে লাভ নেই কোনো। ওর সম্বন্ধে অমর্ত্য সেন লিখেছিলেন 1950 সালে, ওর যে পিএইচডি সেটাই ওর ওপর, চয়েস অফ টেকনিক। অম্বর চরকা দিয়ে দেশের বস্ত্রের অবস্থা সলিউশন করা যাবে না। কারণ উনি দেখিয়েছিলেন অম্বর চরকায় সুতো কেটে কাপড় বানাতে যা খরচা হবে সেটা মিলের থেকে অনেক বেশি। ইন্ডিজিনাস টেকনোলজি যেটা হবে আধুনিক প্রযুক্তি, কিন্তু আমাদের এখানে তৈরি।
এতেই আমার মনে হয় স্বদেশীর যথার্থ ট্রান্সলেশন হবে। ভারতবর্ষ ভারতীয়রা বানাবো, ভারতবর্ষ বাইরের থেকে লোক এসে বানাবে না, সেইটা হচ্ছে স্বদেশী। আর স্বদেশী যে আরেকটা জিনিস আছে যেটা ধনপতজি বললেন, ধনপতজি আপনার সঙ্গে আমি একটু ব্যতিক্রমী কথা বলছি, সেটা হচ্ছে আগে আপনাদের মনে আছে কিনা জানি না, ইতিহাস যদি পড়েন প্রায় 150 বছর আগে, তখন ইংরেজরা কিছুতেই আমাদের রুপি আর পাউন্ড স্টার্লিং এর এক্সচেঞ্জ রেট পাল্টাতে দেবে না। জামশেদজি, টাটা আর সিদ্ধার্থ এরা সব বলছে যে এটা ডিভ্যালু করো রুপিকে, করলো না। কারণ কি? ডিভ্যালু যদি না করে তাহলে ওদের জিনিস এখানে অনেক বেশি বিক্রি করা যাবে। কারণ ধরুন 1 পাউন্ড স্টার্লিং যদি 10 টাকা হয়, সেটা 10 টাকার জায়গায় যদি 15 টাকা হয়ে যায়, তাহলে ওদের জিনিসের দাম তো এখানে বেড়ে যাবে, বিক্রি হবে না। ওরা চেষ্টা করবে যে না রুপি আন্ডার ভ্যালু ওভার ভ্যালু থাকুক। চেষ্টা করেছিল অনেক, কিন্তু ইংরেজরা কিছুতেই রাজি হলো না। আর আমাদের দেখুন ইতিহাস, 1966 সালে যখন প্রায় প্রাণ যায় যায় অবস্থা, তখন যখন ডিভ্যালুয়েশন করা হলো তখন সবাই মনে হলো যেন আমরা পুরুষত্ব হারিয়ে ফেলছি, রুপিকে ডিভ্যালু করছে। তো এবারও একটু ভেবে দেখুন যে এই যে রুপি ডিভ্যালুড হয়েছে সামান্য, এতে কি রপ্তানির সুবিধা হয়েছে না আমদানির ক্ষতি হয়েছে? আমদানির জিনিসগুলোর দাম বেড়ে গেছে, তার ফলে আমদানি কম হবে, আর রপ্তানি জিনিসগুলো সস্তা হয়েছে, বিক্রি বেশি হবে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব যে রুপি ডলার এক্সচেঞ্জ রেট কিংবা বৈদেশিক মুদ্রার দাম কি হবে সে সম্বন্ধে আবেগের সাথে কথা বলবেন না। আপনারা তো বেড়াতে যেতে একটু বেশি খরচা হবে, কারণ ভাবছিলেন $100 নিয়ে যাবেন, খালি 8,000 টাকা দিলেই হবে, এখন সেটা হয়ে গেছে 10,000, ওটা সামান্য ক্ষতি। যাই হোক, এবার কেন্দ্রীয় বাজেটের কথায় আসি আর বিকশিত ভারত। আমার আর 5 মিনিট আর 7-8 মিনিট অল্প করে বলি। বাজেটের ধনপতজি খুব ভালো ব্যাখ্যা করেছেন। এর মধ্যে আমাদের প্রায় 1.5 বিলিয়ন জনসংখ্যা, 1.5 বিলিয়ন জনসংখ্যায় 2014 সালে আমরা বিশ্বের 10ম বৃহত্তম অর্থনীতি ছিলাম। সেখানে এবার 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি। খালি যুক্তরাষ্ট্র, চীন আর জার্মানি আমাদের আগে আছে। তাছাড়া আরেকটা জিনিস আছে, শুধু 4র্থ বৃহত্তম নয়, আমরা গত 4 বছর ধরে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, বড় অর্থনীতি। আমি বুঝতে পারি না, অনেক সময় বলে 4র্থ বৃহত্তম, কিন্তু মাথা পিছু আয়ে তো আমরা ওখানে নই। ঠিক কথা, আমি সে কথায় আসছি। জানলাম 4র্থ না হয় যদি 40তম হতো তাহলে খুশি হতো, তা তো নয়। সুতরাং এইটা সমালোচনা করার জন্যই সমালোচনা। আর এটা হয়েছে ইনফ্লেশন কন্ট্রোল করে, মূল্যস্ফীতি বজায় রেখে। ভোক্তা মূল্য সূচক, তার মানে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, খুচরো মূল্যস্ফীতি স্পষ্টভাবে নিম্নমুখী ধারায়, ট্রেন্ডিং ডাউন। 2025-26 সালে 1.7% নেমে। মনে আছে সে দিনগুলোর কথা, 73, 74, 74, 75, তখন 25%, ডবল ডিজিট ইনফ্লেশন হতো। এটা হয়েছে। এখন প্রশ্ন একটা ওঠে যে বাহ, চমৎকার অবস্থা তো,
ইনফ্লেশনও কম, এও বাড়ছে, তাহলে আরও অ্যাক্সিলারেটর দাব চাপাও, অ্যাক্সিলারেটর চাপ দিয়ে স্পিড বাড়িয়ে দাও, করছে না। তো এর কারণ একটাই, সেটা ধনপতজি খুব ভালো বলেছে, যে একটা অনিশ্চয়তা রয়েছে। তো ভারতবর্ষকে অনেক সময় আমি ভাবি একটা বড় জাহাজ, সেই জাহাজটাকে আপনি সমুদ্রে চালাচ্ছেন, সাবধানে চালাতে হবে। কোনো কিছু পাল্টাতে গেলেও একটা বড় জাহাজ অনেকখানি বাঁক নিতে হয়, তারপর ধরা যায়, ট্যাঙ্কারের মতো অনেকটা, হুট করে আপনি পেছন দিকে যেতে পারবেন না। আর এখন যেটা অবস্থা, সেটা হচ্ছে যে সমুদ্রে ঝড় উঠেছে, সাইক্লোন কখন আসবে কোনো ঠিক নেই। ট্রাম্প সাহেব যা শুরু করেছেন ওতে যে কি হবে, ইউক্রেন রাশিয়ার মধ্যে কি হবে, ইরানে কি হবে, গাজায় কি হবে, এ বলতে বোধহয় ওই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, জ্যোতিষীর কাছে যেতে হবে। তো এই অবস্থায় সাবধান হওয়া ভালো। তো আমি খুব খুশি যে এই বাজেটে আপনারা সব বিচক্ষণ ব্যক্তি, আপনাদের সামনে তো রাজনৈতিক বক্তৃতা দিয়ে লাভ নেই, যে উনি যেটা করেছেন নির্মলা সীতারামন, যে যথার্থ সতর্কতার সঙ্গে এই বাজেটটি করেছে। তো যেটা একটা হচ্ছে, দেখবেন যে রেভিনিউ রিসিটস যেটা, সেটা প্রায় 90,000 কোটি টাকার মতো কম পড়েছে বাজেট এস্টিমেট থেকে। তাতে উনি খরচা কমিয়েছেন, খরচা কমিয়ে রেভিনিউ ডেফিসিট আর ফিসক্যাল ডেফিসিট যা বলেছিলেন তাতেই রেখেছেন, যত পার্সেন্ট অফ জিডিপি। তার জন্য ওকে উনি প্রশংসার্হ। আরেকটা হচ্ছে 2026-27 সালের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষার ওপর জোর বজায় রেখে ব্যয়ের পুনর্গঠন করেছে, রিস্ট্রাকচারিং অফ এক্সপেন্ডিচার। লজ্জা করে লাভ নেই, আমি বিশ্বাস করি যে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো, এই তিনটে হচ্ছে উন্নতির সবচেয়ে বড় উপাদান। ইনফ্যাক্ট এক সময় বলে যে একটা সংখ্যা আছে, তাতে আমার খুব আনন্দ হয়। জাপান যখন 19 শতাব্দীতে ওই মেইজি রিফর্মসের পর, মেইজি রেস্টোরেশনের পর হলো, তখন দেখা যায় ওদের শতকরা 40% সাক্ষর ছিল। এখন ভারতবর্ষেও আমরা 40-এর অনেক বেশি উঠে গেছি। তাতে আমার কেমন মনে হয় যে এখন আমরা রাজনৈতিক নেতারা যদি খুব বড় রকম অপরাধ না করি, তাহলে দেশের উন্নয়ন অবধারিত, আটকানো খুব মুশকিল। কারণ এই যে ছেলে মেয়েগুলো আমাদের, এদের বুদ্ধি অনেক বেশি, এরা লেখাপড়া অনেক বেশি জানে, এরা সাক্ষর, এরা করবে, এরা করবে, করে দেখাবে। যাই হোক, উনি শিক্ষা, স্বাস্থ্য আর প্রতিরক্ষার উপর টাকাটা এক রেখেছেন। তো একটা অন্য কথায় নয়, নাই গেলাম, এই যে পরিস্থিতিটা হয়েছে, সেই পরিস্থিতিতে নন টার্গেটেড, এখানে বলি, এখানে কি সাংবাদিক আছে? কোনো সাংবাদিক নেই তো? আচ্ছা, নন টার্গেটেড সাবসিডিজে আমার খুব আপত্তি। একটা দরিদ্র মহিলা, উনি পেলেন কোনো লক্ষ্মীর ভান্ডার কিংবা কোনো টাকা, আমার কোনো আপত্তি নেই। কিংবা আপনার স্ত্রী কিংবা আমার স্ত্রী যদি পায়, তাহলে আমার ঘোরতর আপত্তি। তো এই যে নন টার্গেটেড সাবসিডিজ, আর আরেকটা হচ্ছে যে খয়রাতি দেওয়া, এই যে প্রতিযোগিতামূলক রাজনীতি চলছে, আর এতে দোষ দেবেন না আমাদের। নির্বাচন আমাদের বড় বালাই। আপনারা যেমন আপনাদের ব্যবসা তুলে দেবেন না,
আমি তো জেনে শুনে নির্বাচনে হারবো না। নির্বাচনে জেতার জন্য যা করতে হবে, মিথ্যে কথা বলতে হোক, চুরি করতে হোক, সব করতে আমরা রাজনৈতিক নেতারা রাজি। তার ফলে এতে কি আছে? টাকা তো সরকারের, ঘোষণা করে দিলাম দেব। এর উদাহরণ তো দেখেছেন এই একদিন না দুদিন আগে। তো যাই হোক, এতে যেটা হচ্ছে মূলধনী ব্যয় মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে চাপ পড়ে যাচ্ছে। কিন্তু নির্মলা সীতারামন সেক্ষেত্রেও যেটা করেছেন যে 2025-26 সালে জিডিপির মাত্র 30.1% হিসেবে অনুমিত মোট স্থির মূলধন গঠন জিএফসিএফ, এটা পুরো দেশের আমরা 30% ইনভেস্ট করছি। যথেষ্ট নয়, কারণ আপনাদের মনে করিয়ে দেই যে 2002 সাল থেকে চীন জিডিপির অনুপাতে জিএফসিএফ ধারাবাহিকভাবে 35% মেনটেন করছে, 5% বেশি। ইনভেস্ট না করলে গ্রোথটা আসবে কোথার থেকে? আর শুধু 35% বেশি নয়, 2013 সালে এটা 44% পৌঁছেছিল, সেখানে আমরা এখনো 30% ধস্তাধস্তি করছি। কিন্তু উনি যেটা করেছেন যে মূলধনী ব্যয় 2014-15 সালে 2 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 2025-26-এ 11.2 লক্ষ কোটি টাকায় এনেছেন এবং 2026-27-এ 12.2 লক্ষ কোটি টাকায় উন্নীত করেছে। বাজেট সম্বন্ধে আর একটা কথা বলি, শেষ করব। সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল স্টেট, উদ্যোক্তা রাষ্ট্র। আগে কি ছিল? আগে নিয়ম ছিল রাষ্ট্রর মধ্যে যাবে না, আপনি ব্যবসা করতে চান করুন, আপনার যেটা ইচ্ছে। এখন রাষ্ট্র বলবে আপনাকে যে এটা দেখ না বাবু কি অবস্থা। তো এবার দেখবেন বাজেটে ওই রকম অনেকগুলো উদ্যোগ রয়েছে। একটি রাষ্ট্র যে নিশ্চিততা আসার আগেই পদক্ষেপ নিতে পারে, ঝুঁকি এড়িয়ে না গিয়ে কাঠামোবদ্ধ করে পরীক্ষার মাধ্যমে পদ্ধতিগতভাবে শেখে এবং পক্ষাঘাতগ্রস্ত না হয়ে প্রয়োজনে দিক সংশোধন করে। এরকম এন্টারপ্রেনিউরিয়াল স্টেটের উদ্দেশ্য দেখতে পাবেন আপনি বায়োফার্মা শক্তি, ওতে একটা স্কিম রয়েছে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 রয়েছে, ইলেকট্রনিক কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম রয়েছে, এরকম অনেকগুলো স্কিম রয়েছে। আমার ধারণা এই বাজেট খুব ভালো বাজেট। এবার বিকশিত ভারত। বিকশিত ভারত এ কথা তো অস্বীকার করলে চলবে না যে আমাদের এখনো অনেক দূর যেতে হবে। যাত্রা সবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন অমৃতকাল 2021 সালে না 22 সালে, কবে বলেছিলেন? 21 সালে বলেছিলেন বোধহয়। অমৃতকাল 22 সালে বলেছেন যে 2047 সালের মধ্যে আমাদের উন্নত। তো যতই বলুন যে আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আমাদের মাথা পিছু আয় এখনো $2200 আটকে আছে। উন্নত হতে অনেক দূর যেতে হবে। তো এই যে বিকশিত ভারত হওয়ার, তার মানে আমরা 100 মিটারের দৌড় দিচ্ছি না, আমরা দৌড়চ্ছি ম্যারাথন, এবং তাতে প্রত্যেকটা মাইল ইম্পর্টেন্ট। ভুল করলে চলবে না, এখন হাঁপিয়ে পড়লে চলবে না, যুদ্ধ সবে শুরু। এবং আশা করি আপনাদের অনেকেরই বয়স হয়েছে যে আমরা বহুজন বেঁচে থাকবো দেখার জন্য যে ভারত উন্নত হয়েছে। এর জন্য যেটা করতে হবে, সৎভাবে শাসন করতে হবে, মূলধনী ব্যয় বাড়াতে হবে, শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপ দিতে হবে। আমি আপনাদের আর বোর করব না, আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, আমি এখানে আমি একটু অনুরোধ করতে চাই আপনাকে। আমি রাজকমল বলছি।
আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, তো সামনে আমাদের নির্বাচন আসছে, তো এই বাজেটের পজিটিভ দিকগুলো যদি তুলে ধরা হয় তাহলে আমাদের পক্ষে সুবিধে হয়। যেমন একটা লাইন হবে ডানকুনি থেকে সুরাট, শিলিগুড়ি থেকে দিল্লি, তো এই ধরনের প্রচুর আছে। আমি বক্তা নই, তাই আপনারা যারা বক্তা আছেন আমি অনুরোধ করব এই পয়েন্টগুলোর উপর যদি আপনারা কি হয়নি বা কি হতে পারে বা বাজেটে কি মাইনাস আছে সেটা না বলে যে পজিটিভ দিকগুলো আছে সেইগুলো যদি তুলে ধরেন আমাদের ভবিষ্যতে বক্তব্য রাখতে সুবিধা হবে। ধন্যবাদ। একদম ধনপত জি, আমি আই এম নোটেড। हमारा जो इंटरेक्टिव सेशन का जो विचार था उसको अभी हम थोड़ी देर के लिए हमारे जो चीफ गेस्ट हैं वो पहले अपना वक्तव्य रखेंगे, उसके बाद जो है हम इंटरेक्टिव सेशन को चालू करेंगे। तो अभी ये जो 2-3 मिनट का जो समय है, हमारे चीफ गेस्ट जरा बायोलॉजिकल गैप करके आते हैं, तो इस बीच में मैं यहाँ उपस्थित सभी हमारे जो अतिथिगण हैं या हमारे जो स्वदेशी के जो कार्यकर्ता हैं सभी को मैं एक बात जरा निवेदन करूँगा कि यह जो स्वदेशी शोध संस्थान का ये जो एक मंच है, इस पर अभी हम बहुत ज़्यादा पॉलिटिकली टेंटेड कोई प्रश्नोत्तर अभी हम नहीं करेंगे। उसमें अगर बहुत ज़्यादा इंटरेस्ट जिनको है तो 14 तारीख को ICCR हॉल में एक दूसरा कार्यक्रम आयोजन किया जा रहा है, जहां हमारे केंद्रीय मंत्री भूपेंद्र यादव जी रहेंगे। वो 2 बजे के बाद वहां कार्यक्रम है। वहां हम राजनीतिक दृष्टि से बजट में क्या है, पश्चिम बंगाल के लिए क्या है, उन सब विषयों को हम डिटेल में वहाँ आलोचना करेंगे। यहाँ जो हमारी जो अवधारणा है उसके अनुकूल जो है हम बिल्कुल निष्पक्ष भाव से देश की जो आर्थिक स्थिति है उसके अनुसार बजट में जो प्रावधान किए गए हैं उसका आर्थिक विश्लेषण हम करेंगे। जैसा कि अभी प्रोफेसर लाहिरी ने एक्सचेंज रेट के ऊपर में कहा, पर ये सब विषय भी बहुत ज़्यादा जटिल हैं। इन सब के विषय में बहुत ज़्यादा जटिल विषयों को भी अभी यहाँ लेना मेरे ख्याल से बहुत ज़्यादा उचित नहीं रहेगा, किंतु फिर भी ये आप लोगों के ऊपर निर्भर है। मैं बहुत ज़्यादा कोई रेस्ट्रिक्शन या प्रतिबंध नहीं लगा रहा हूँ, सिर्फ राजनीतिक जो विषय हैं उसको थोड़ा सा हम अवॉइड करके ही चलेंगे, ये मेरा निवेदन रहेगा। तो आज हरियाणा प्रांत के राज्यपाल हैं, उनका स्वदेशी रिसर्च इंस्टीट्यूट के साथ में एक बहुत लंबा रिश्ता रहा है। स्वदेशी रिसर्च इंस्टीट्यूट की स्थापना 5 जुलाई सन 2000 को हुई थी और उसी समय से यहाँ और भी बहुत सारे मित्र मेरे बैठे हुए हैं जो इस बात के विटनेस हैं कि एकदम शुरुआती दिनों से आज स्वदेशी रिसर्च इंस्टीट्यूट को 25 साल पूरे हो गए हैं, किंतु प्रोफेसर असीम घोष का ये था कि जब भी जितने भी कार्यक्रम होते, साल में हम 3-4 कार्यक्रम करते हैं, किसी भी कार्यक्रम में मिस नहीं करते थे और बराबर 25 वर्षों से जो है प्रोफेसर असीम घोष स्वदेशी शोध संस्थान से जुड़े हुए हैं। हमारा सौभाग्य है आज उनको हम राज्यपाल के रूप में, उनके जो भी विद्वज जो उनके वर्ड्स ऑफ विजडम हैं उनको हम आज उनसे सुनेंगे। मैं निवेदन करता हूं प्रोफेसर असीम घोष से कि वो अपने विचारों को हमारे सम्मुख रखें।